করে দেখবেন এসেছে এবং 21 সালে এসেছে। 17 সাল এবং 21 সালে এসেছে, দুইবার এসেছে আপনাদের। ওকে। আচ্ছা, তাহলে শুরু করি। অঙ্ক চলে যায়, সরাসরি অঙ্কে চলে যায়। দেখেন, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? বলছে যে মুন লিমিটেড কর্পোরেটিভ ব্যালেন্স শিট ডিসেম্বর 31। তাহলে মুন লিমিটেডের কর্পোরেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে। ক্যাশ অ্যাসেট পাশে আছে ক্যাশ। অ্যাসেট পাশে কি আছে? অ্যাসেট পাশে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ আছে। আরে, কই গেল? আচ্ছা, দেখেন, তাহলে ক্যাশ আছে, ক্যাশ ব্যালেন্স কত দেওয়া আছে? এই যে দেখেন, ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 2019 সালে আছে 8,000 এবং 2020 সালে আছে 10,000। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 19 সালে 4,000 এবং 20 সালে 3,500। আচ্ছা, এরপরে দেখেন ইনভেন্টরি, এগুলো সব অ্যাসেট কিন্তু। ক্যাশ, কারেন্ট, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে হচ্ছে ইনভেন্টরি। ল্যান্ড অ্যান্ড বিল্ড ইনভেন্টরি কত আছে? 8,000 এবং 13,000। ল্যান্ড কত আছে? দেখেন, ল্যান্ড আছে হচ্ছে 5,000, আর হচ্ছে কত? 8,500। তারপরে আছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আছে দেখেন, ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট আছে 40,000, আর হচ্ছে 46,000। তারপরে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, পুঞ্জীভূত অবস্থায় আছে কত? 19 সালে আছে 5,000, আর 20 সালে আছে কত? 7,000। টোটাল অ্যাসেট আছে কত? যোগ বিয়োগ করে হয়েছে 60,000, আর হচ্ছে 74,000। এরপরে লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটির পাঁচটা দেওয়া আছে। অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লাইবিলিটিস আছে কোথাও কত? 19 সালে আছে 16,000 এবং 20 সালে আছে 10,000। এরপরে আছে লং টার্ম লোন, লং টার্ম লোন কত আছে? 19 সালে আছে 18,000, 20 সালে আছে 14,000। তারপরে আছে কমন স্টক রিটেন আর্নিং। এই এন্ট্রি গুলো দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে দুইটা সাল দেওয়া আছে, একটা হচ্ছে 19 সাল আর একটা হচ্ছে 20 সাল। তাহলে এখানে ওপেনিং কোনটা? 19 সালটা হচ্ছে ওপেনিং, আর 20 সালটা হচ্ছে ইন্ডিং। তাহলে ক্লোজিং সাল হচ্ছে 20 আর ওপেনিং সাল হচ্ছে 2019। মনে রাখবেন, ক্লোজিং সাল কোনটা? 20, আর ওপেনিং সাল কোনটা? 19। ঠিক আছে, তাহলে দুইটা সালই এখানে আমরা দেখতে পেলাম। তাহলে 19 সালটা হচ্ছে ওপেনিং, 20 সালটা হচ্ছে ক্লোজিং। দেখেন অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু এই 10,000 টাকা হতে হবে। ঠিক আছে, অ্যান্সার কত হতে হবে? 10,000 টাকা হতে হবে। 10,000-এর সাথে আমাদের অঙ্কের অ্যান্সার, অঙ্কের অ্যান্সার কত হবে? 10,000 হবে। এই যে দেখেন, অঙ্কের অ্যান্সার কত হবে? 10,000 হবে। প্রশ্নে যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকবে তার সাথে আমরা যে ক্যাশ ব্যালেন্সটা বের করব সেটা মিলে যাবে। যদি মেলে তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে, তার মানে এই 10,000টা আমাদের অ্যান্সার। দেখেন, আমাদের এখন কি করতে বলছে? অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, অতিরিক্ত তথ্য দিছে। বলছে নিট ইনকাম ফর 2020 অস টাকা কত? নিট ইনকাম দেওয়া আছে হচ্ছে 19,000 টাকা। নিট ইনকাম আছে 19,000। কোথায় বসে নিট ইনকাম? অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথম পার্টে বসে। কোন ফিগারে? প্লাস ফিগারে। ইকুইপমেন্ট কস্টিং টাকা দেওয়া আছে 5,000, উইথ বুক ভ্যালু টাকা আছে 4,000, যার বর্তমান মূল্য 4,000, বিক্রি করেছে 4,500। তো দেখেন, কস্ট ভ্যালুর কোনো কাজ নেই অঙ্কের ভিতরে, ওয়ার্কিংস ছাড়া অঙ্কের ভিতরে কোনো কাজ নেই। বুক ভ্যালু কত আছে? 4,000 টাকা। বর্তমান মূল্য, বুক ভ্যালু মানে কি? বর্তমান মূল্য বা বাজার মূল্য আছে 4,000, বিক্রি করছি কত? 4,500। তার মানে এখানে আমি কি 500 টাকা বেশিতে বিক্রি করছি, তাহলে এটা কি হয়েছে? 500 টাকা আমার লাভ হয়েছে। ল্যান্ড অফ পার্সেস টাকা 3,500, 3,500 টাকার ল্যান্ড কিনছি, জমি কিনছি। 3,500 টাকা যে জমি কিনছি, তাহলে স্থায়ী সম্পদ ফিক্সড অ্যাসেট ক্রয় করছি, কোন পার্টে যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড পার্টে। ক্যাশ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড কোথায় বসে? থার্ড পার্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। সবসময় কোন ফিগারে বসে? সবসময় হচ্ছে মাইনাস ফিগারে বসে। তো এই হচ্ছে এন্ট্রি গুলো। আমাদের কি করতে বলছে? বলছে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফলো ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2020। 2020 সালের আমাদের ক্যাশ ফলো, নগদ প্রবাহ বিবরণীটা দেখা হয় এই প্রতিষ্ঠানের। 2020 সালে আমাদের নগদ প্রবাহ বিবরণীটা দেখাতে বলছে। আমরা এখন 2020 সালে নগদ প্রবাহ বিবরণীটা দেখাবো বা করব। আচ্ছা, তাহলে নগদ প্রবাহ বিবরণীটা আমরা এখন করব 2020 সালের। দেখেন, প্রথমে ছক কাটতে হবে। কিভাবে ছক কাটতে হবে লক্ষ্য করেন। রিনি লিমিটেড বা মুন লিমিটেড যে লিমিটেড রয়েছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2020, ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2020। সুন্দর করে লিখে ফেলবেন, এর লেখা তো আপনারা বোঝেনি, জানেনই সবাই। তারপরে কি আছে? পার্টিকুলার, এই যে পার্টিকুলারের ঘর, টাকার ঘর দুইটা, দুইটা টাকার ঘর দিবেন, পার্টিকুলারের ঘর দিবেন। প্রথম পার্টের নাম কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ব্যাস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে ফেললাম। কি লিখে ফেললাম? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে
অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে আমাদের কি করতে হবে, নিট ইনকাম। নিট ইনকাম কত দেওয়া আছে, এই যে দেখেন প্রথম ওয়ার্কিংসে দেওয়া আছে নিট ইনকাম সমন্বয়ে কত, 19,000 টাকা। নিট ইনকাম কোথায় বসে, নিট ইনকাম বসে হচ্ছে সেকেন্ড কলামে, তাহলে সেকেন্ড কলামে বসায় দাও কত, 19,000 টাকা। অ্যাড অ্যাডজাস্টমেন্ট লিখে আমাদের কি বের করতে হবে, ডেপ্রিসিয়েশন নিতে হবে। কি নিতে হবে, ডেপ্রিসিয়েশন। অ্যাড অ্যাডজাস্টমেন্ট লিখে আমাদের নিতে হবে কি, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোন ফিগারে বসে, সবসময় প্লাস ফিগারে বসে। আচ্ছা, পুরো অঙ্কটা যে আমি পড়লাম, পড়ার সময় একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তো, পড়ার সময় কোনো জায়গায় কি ডেপ্রিসিয়েশনের কোনো কথা উল্লেখ আছে, ডেপ্রিসিয়েশনের কোনো কথা কি উল্লেখ আছে? যখন আমি অঙ্কটা পড়েছি তখন কোনো জায়গায় কি ডেপ্রিসিয়েশনের কোনো কথা উল্লেখ আছে? দেখেন, কোনো জায়গায় ডেপ্রিসিয়েশনের কথা উল্লেখ নাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে কিন্তু শুধু ডেপ্রিসিয়েশন নাই। আমাদের লাগবে কি, আমাদের লাগবে ডেপ্রিসিয়েশনটা। কোথাও কিন্তু ডেপ্রিসিয়েশন নাই, শুধু কি আছে, অ্যাকুমুলেটেড পুঞ্জীভূত অবস্থায় আছে, কিন্তু আমাদের লাগবে অবচয়টা। তো যদি অবচয় দেওয়া না থাকে, মাথায় রাখবেন অঙ্ক করার সময় কিন্তু সূত্র যখন করাইছিলাম তখন বলেছিলাম যে আমাদের অঙ্কের ভিতরে যদি ডেপ্রিসিয়েশন, ক্যাশ ডিভিডেন্ড এবং নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে ওয়ার্কিংসে আমাদের সেটা বের করে নিতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন মিসিং আছে, ওয়ার্কিংস আমরা কি করব, বের করব। তো ওয়ার্কিংস অন ক্যালকুলেশন ফর ডেপ্রিসিয়েশন, ক্যালকুলেশন ফর ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করব কিভাবে, লক্ষ্য করেন, ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্লাস অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। লক্ষ্য করেন, তাহলে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অবশ্যই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, ক্লোজিং কত দেওয়া আছে আর ওপেনিং কত দেওয়া আছে, লক্ষ্য করেন। ক্লোজিং দেওয়া আছে 7,000 আর ওপেনিং দেওয়া আছে 5,000। এটা মাইনাস ফিগার ভাইবেন না কেউ আবার, কারণ কি সম্পদের ভিতরে অ্যাকুমুলেটেড রয়েছে বিধায় ব্র্যাকেট দিয়ে স্পেশালি দেখাই দিচ্ছে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করেন, ক্লোজিং কত রয়েছে, ক্লোজিং রয়েছে হচ্ছে 7,000 মাইনাস ওপেনিং রয়েছে কত, ওপেনিং রয়েছে 5,000 প্লাস অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। লক্ষ্য করেন, এই অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কখনোই অঙ্কে দেওয়া থাকবে না। এই অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনটা আপনাদের বের করে নিতে হবে। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনটা আপনাদের কি করতে হবে, বের করে নিতে হবে। আমরা কার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়েছি, ইকুইপমেন্টের। দেখেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, কার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়েছি, ইকুইপমেন্টের। তাহলে ইকুইপমেন্টের তথ্য দেওয়া থাকবে সমন্বয়ে, অবশ্যই সমন্বয়ে কিসের তথ্য দেওয়া থাকবে, ইকুইপমেন্টের তথ্য দেওয়া থাকবে। তো সমন্বয়ে কিসের তথ্য দেওয়া থাকবে, ইকুইপমেন্টের তথ্য দেওয়া থাকবে। সেই ইকুইপমেন্টের তথ্য থেকে আমাদের অ্যাকুমুলেটেড অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন বের করার একটা সূত্র আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, দেখেন। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট ভ্যালু মাইনাস বুক ভ্যালু। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট ভ্যালু মাইনাস বুক ভ্যালু। ঠিক আছে, কস্ট ভ্যালু, কার কস্ট ভ্যালু, আমরা নিয়েছি কার, ইকুইপমেন্টের। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়েছি কার, ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্টের কস্ট ভ্যালু দেখেন লেখাই রয়েছে, ইকুইপমেন্ট কস্টিং টাকা কত, 5,000। তাহলে কস্ট ভ্যালু 5,000, বুক ভ্যালু কত, 4,000, 2 নম্বর সমন্বয়ে। তাহলে ইকুইপমেন্টের কস্ট ভ্যালু আছে কত, 5,000, আর বুক ভ্যালু আছে কত, 4,000। তো সুন্দর করে দেখবেন, এখানে কস্ট ভ্যালু বসাবো কত, কস্ট ভ্যালু বসাবো 5,000 আর বুক ভ্যালু বসাবো কত, 4,000। তাহলে কস্ট ভ্যালু মাইনাস, মাইনাস দেন, মাইনাস বুক ভ্যালু 4,000, এই যে 4,000 সমান, মাইনাস করলে কত বের হয়, 1,000। এই 1,000টাই হচ্ছে কি আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এই 1,000টাই আমাদের কি, সরি, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। তাহলে এই 1,000 টাকাটাই আমাদের কি, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন। কিভাবে বের করলাম অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, কখনোই দেওয়া থাকবে না অঙ্কে, মাথায় রাখবেন, সবসময় সূত্রের সাহায্যে বের করবেন। সূত্র কি, কস্ট ভ্যালু মাইনাস বুক ভ্যালু। কিসের কস্ট ভ্যালু, কিসের বুক ভ্যালু, আমাদের শখের ভিতরে যার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে তার কস্ট ভ্যালু, তার বুক ভ্যালু। তাহলে আজকে আমাকে ইকুইপমেন্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল, ইকুইপমেন্টের কি কস্ট ভ্যালু আর ইকুইপমেন্টের বুক ভ্যালু। বুক বুক ভ্যালু কত দেওয়া আছে, 2 নম্বর সমন্বয়ে দেওয়া আছে কত, 5,000 টাকা। 2 নম্বর সমন্বয়ে দেওয়া আছে কত, 5,000 টাকা, এই যে 5,000 টাকা কস্ট ভ্যালু ইকুইপমেন্ট। আর বুক ভ্যালু দেওয়া আছে কত, 4,000, মাইনাস করলে থাকে কত, 1,000। তাহলে আমরা কি পেলাম, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন পেলাম কত, 1,000 টাকা। ব্যাস, মান বসাই দিছি। এবার শুধু কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করেন, তাহলে 7,000 থেকে 5,000 বাদ দিলে থাকে 2,000, 2,000 সাথে 1,000 যোগ করলে হয় কত, 3,000। এই যে 3,000 আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করে ফেলছি। ওকে, তাহলে 3,000 আমরা কি বের করে ফেলছি, ডেপ্রিসিয়েশন বের করে ফেলছি, যেটা অঙ্কে দেওয়া ছিল না। পরীক্ষার হলে ঠিক এমন ভাবে ডেপ্রিসিয়েশন মিসিং থাকতে পারে, নিট ইনকাম মিসিং থাকতে পারে। তাহলে এই 3,000 টাকা আমরা এখানে এর পাশে একটু লিখে দেবো ওয়ার্কিংস অন, তাহলে ডাব্লু অন, ওয়ার্কিংস অন সুন্দর করে ডেপ্রিসিয়েশনের পাশে লিখে দিয়ে এই যে 3,000 টাকা আমরা বসাই দিলাম। ব্যাস, 3,000 টাকা আমরা বসাই দিলাম। 3,000, 30,000 না, 3,000। আচ্ছা, তারপরে কি আছে, এন্টি বাই এন্টি কাজ করব। দেখেন, প্রথমে, এবার একেবারে প্রথমে চলে যাব, ক্যাশ, ক্যাশের কাজ নাই, ক্যাশের কাজ একেবারে সবার শেষে।
তারপরে কি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট। লক্ষ্য করবেন এক একটা এন্ট্রি করব, কোনো এন্ট্রি আমরা মিস করব না। অ্যাকাউন্ট রিসিভেবল কোনো সমন্বয় নেই, সমন্বয় না থাকলে ঝামেলা শেষ। অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন 2019 সালে ছিল কত, 2019 সালে ছিল 4,000, আর 2020 সালে ছিল 3,500। তার মানে ওপেনিং ছিল 4,000, এন্ডিং হচ্ছে কত, 3,500, তাই তো? ভালোভাবে দেখেন, ওপেনিং ছিল কত, 4,000, এন্ডিং কত, 3,500, তার মানে কমে যাচ্ছে কত টাকা, 500 টাকা। তাহলে লিখবো ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। না বুঝলে বলবেন, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ওপেনিং কত, 4,000, এন্ডিং কত, 3,500। চলতি সম্পত্তি, ইনডিরেক্ট মেথড করতেছি, মাথায় রাখবেন চলতি সম্পত্তি যদি কমে যায় তাহলে কি হবে, প্লাস ফিগার, আর চলতি সম্পত্তি বেড়ে গেলে কি হবে, মাইনাস ফিগার। ব্যাস বসালাম। এরপরে চলে আসেন পরবর্তী এন্ট্রিটা। পরবর্তী এন্ট্রি কি আছে, ইনভেন্টরি। দেখেন ইনভেন্টরি সম্পর্কেও কোনো সমন্বয় নেই। ইনভেন্টরি দেখেন ওপেনিং আছে কত, 8,000, এন্ডিং আছে কত, 13,000। তার মানে কি বেড়ে গেছে নিঃসন্দেহে। তাহলে দেখেন ইনভেন্টরি কি, চলতি সম্পদ, তাহলে ইনক্রিজ ইন ইনভেন্টরি, ইনক্রিজ ইন ইনভেন্টরি, ইনক্রিজ ইন ইনভেন্টরি। ইনক্রিজ ইন ইনভেন্টরি, তাহলে ওপেনিং আছে কত, 8,000, এন্ডিং আছে কত, 13,000। তাহলে কয় হাজার টাকা বেড়ে গেছে, 5,000 টাকা। তো চলতি সম্পত্তি বেড়ে গেলে কোন ফিগার, মাইনাস ফিগার। মাইনাস ফিগারটা মানে ব্র্যাকেট দিয়ে দেখাই দিব, এই যে 5,000। দেখেন ইনক্রিজ ইন ইনভেন্টরি, ঠিক আছে। এরপরে ইনভেন্টরির পরে কি আছে, লক্ষ্য করেন স্টেপ বাই স্টেপ। ল্যান্ড, ল্যান্ড দেখেন কত আছে, 5,000 টাকা। ওপেনিং, এন্ডিং কত আছে, 8,500 টাকা। তাহলে ল্যান্ড আছে কত, ওপেনিং আছে 5,000, এন্ডিং আছে 8,500। দেখেন ল্যান্ড সম্পর্কে একটা সমন্বয় ছিল, এই যে দেখেন ল্যান্ড, ল্যান্ড ওয়াজ পারচেজ বাই 3,500 টাকা। দেখেন এখানেও ব্যবধানটাও 3,500 আছে, তার মানে 3,500 টাকা জমি ক্রয় করছি। ল্যান্ড কি, স্থায়ী সম্পদ, কোথায় যায়, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তাহলে আমরা লিখবো কি, পারচেস, পারচেস পারচেস অফ ল্যান্ড, অফ LAND, ল্যান্ড কত টাকা, 3,500 টাকা। পারচেস করলে কোন ফিগার, প্লাস ফিগার, সেলস করলে মাইনাস ফিগার। এরপরে দেখো, সরি, পারচেস করলে মাইনাস ফিগার, উল্টাটা হবে বিপরীতটা, আর সেলস করলে প্লাস ফিগার। ঠিক আছে, সূত্র মনে আছে তো, সূত্রের কথা মনে আছে, দেখছিলেন ক্লাস শেষে পরে, আর এগুলো দেখছেন? আমার কথা কি শুনেন আপনারা, বুঝেন? হ্যাঁ, ক্লাস শেষে এগুলো দেখছেন, আর দেখলে ভালো, না দেখলে তো আর কিছু বলার নাই। তো দেখেন পারচেস করেছি ল্যান্ড, পারচেস অফ ল্যান্ড কত, 3,500 টাকা। পারচেস করলে মাইনাস, সেলস করলে প্লাস। ওকে, তারপরে ল্যান্ডের কাজ শেষ, এবার হচ্ছে ইকুইপমেন্টের কাজ। দেখেন ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কি বলছে, ইকুইপমেন্ট টাকা কত, 40,000, ওপেনিং আর এন্ডিং কত, 46,000। ইকুইপমেন্ট সম্পর্কে সমন্বয় ছিল, অবশ্যই সমন্বয় ছিল। কত, কস্টিং টাকা 5,000 টাকা, বুক ভ্যালু 4,000, আর সোল্ড করছি কত, 4,500। দেখেন অনেক কিছু সমন্বয় ছিল। এখন আমরা প্রথমে সেলস করেছি, সেই সেলসটা একটু দেখি। প্রথমে আমরা বুক ভ্যালু কত, সেলস করার সময় কোন ভ্যালু লাগে, বর্তমান মূল্য, বাজার মূল্য লাগে। তাহলে বাজার মূল্য ছিল কত, 4,000 টাকা, বিক্রি করছি কত, 4,500 টাকা। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে, নিঃসন্দেহে আমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, বর্তমান মূল্য, বুক ভ্যালু মানে লিখে রাখেন, বর্তমান মূল্য কত, 4,000, সেলস করতে কত, 4,500, তাহলে লাভ হয়েছে কত, 500 টাকা। তাহলে প্রফিট অন সেলস, প্রফিট, PROFIT, প্রফিট অন সেলস ইকুইপমেন্ট। প্রফিট অন সেলস ইকুইপমেন্ট, তাহলে কত ছিল কস্ট ভ্যালু, কস্ট ভ্যালু ছিল 4,000, আর সেলস ভ্যালু ছিল কত, 4,500। তাহলে 4,500 মাইনাস 4,000, আগে 4,000 আসবে, 4,000 মাইনাস 4,500। তাহলে দেখেন প্রফিট হলে কোন ফিগার, যেহেতু ইনডিরেক্ট মেথড, মাইনাস ফিগার। প্রফিট হলে কোন ফিগার,
মাইনাস ফিগার, কত টাকা প্রফিট হয়েছে, এই যে 500 টাকা প্রফিট হয়েছে, দিয়ে দিলাম 500 টাকা। এবার আসো সেই ল্যান্ডের কাজ, সরি ইকুইপমেন্টের কাজ। তাহলে ইকুইপমেন্ট কি? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করলে কোথায় আসে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আসে। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করলে কোন পার্টে আসে? সেকেন্ড পার্টে আসে। সেকেন্ড পার্টের নাম কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখন যেহেতু এখানে অনেকগুলো সমন্বয় রয়েছে, এর সম্পর্কে একটা ওয়ার্কিংস করতে হবে। আপনারা যার সম্পর্কে সমন্বয় থাকবে তার সম্পর্কে ওয়ার্কিংস করবেন। এই ল্যান্ড সম্পর্কে ওয়ার্কিংস করবেন, ল্যান্ড সম্পর্কে ওয়ার্কিংস করলে দেখবেন ব্যালেন্স 0 0 হয়ে যাবে। এই কারণে এটার ওয়ার্কিংসটা আর দেখায়নি, তারপরেও দেখাই দিব। বাট ইকুইপমেন্টটা আগে দেখাই, যেহেতু ইকুইপমেন্টটা একটু বড় ওয়ার্কিংস আছে। ওয়ার্কিংস টু ক্যালকুলেশন ফর ইকুইপমেন্ট, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন ফর ইকুইপমেন্ট, ক্যালকুলেশন ক্যালকুলেশন ফর ইকুইপমেন্ট, ক্যালকুলেশন ফর ইকুইপমেন্ট, ঠিক আছে? দেখেন প্রথমে ওপেনিং, ওপেনিং ইকুইপমেন্ট। ওপেনিং ইকুইপমেন্ট কত দেওয়া আছে আমাদের? ওপেনিং ইকুইপমেন্ট একেবারে প্রশ্নে দেওয়া আছে। ওপেনিং ইকুইপমেন্ট দেওয়া আছে কত? ওপেনিং ইকুইপমেন্ট দেওয়া আছে 40,000 টাকা। তাহলে ওপেনিং ইকুইপমেন্ট 40,000, বসালাম 40,000। লেস সেলস ভ্যালু, সেলস ভ্যালুর পাশে দেখেন সিভি দিয়ে দিছি। সিভি মানে কি? কস্ট ভ্যালু। যখন আমরা সেলস করব তখন আমরা কি করব? তার কস্ট ভ্যালুটা নিব। কোন ভ্যালুটা নিব? কস্ট ভ্যালু। এই কস্ট ভ্যালু শুধুমাত্র এই ওয়ার্কিংস এর সময় কাজে লাগবে, আর কোনো সময় কাজে লাগবে না। তাহলে ওপেনিং ইকুইপমেন্ট তার সাথে লেস করতে হবে, মাইনাস করতে হবে, সেলস, সেলস করতে হবে মাইনাস। আচ্ছা ভাই, এত সময় ইনডিরেক্ট মেথডে সেলস করলে প্লাস বলেছেন, এখন মাইনাস করছেন কেন? ওয়ার্কিংস করার সময় আমরা যে স্বাভাবিক যে কাজগুলো করি সেই কাজগুলোই দেখাতে হবে, ঠিক আছে? তাহলে ইকুইপমেন্ট কত ছিল? ওপেনিং ছিল কত? 40,000। লেস সেলস কস্ট ভ্যালু কত? এই যে দেখেন 1 নম্বর 2 নম্বর সমন্বয়ে কস্ট ভ্যালু আছে 5,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা লেস করে দিলাম। তাহলে 5,000 টাকা বিয়োগ করলে থাকে কত? ব্যালেন্স থাকে হচ্ছে 40 থেকে 5 গেলে থাকে 35,000। এর সাথে এবার কি করতে হবে? লেস, কি করতে হবে? লেস, LESS, লেস ক্লোজিং ইকুইপমেন্ট, ক্লোজিং ইকুইপমেন্ট, ক্লোজিং ইকুইপমেন্ট। তাহলে ক্লোজিং ইকুইপমেন্ট কত ছিল? 16,000 টাকা, এই 46,000 টাকা। 46,000, তাহলে এই যে ক্লোজিং 46,000 বসালাম। ক্লোজিং 46,000 বসানোর পর আমার ব্যালেন্স আছে কত? এই দেখেন ব্যালেন্স আছে কত? 35 থেকে 46 বাদ দাও, 35 থেকে 46 বাদ দিলে আসে মাইনাস ফিগারে 11,000 টাকা। এই 11,000 টাকা যেহেতু মাইনাস ফিগারে আসছে, এবার মাথা খাটাতে হবে। এই ওয়ার্কিংস কিন্তু এই অঙ্ক, এই ওয়ার্কিংস গুলো করতে পারলে অঙ্ক সহজ, আর ওয়ার্কিংস করতে না পারলে অঙ্ক কখনো মিলাতে পারবেন না পরীক্ষার হলে। তাহলে এই যে মাইনাস ফিগার 11,000 আসলো, তাহলে এটার নাম কি? দেখেন আমরা যখন স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করি, সূত্র যখন শিখাইছি ভালোভাবে লক্ষ্য করবেন, সূত্র যখন শিখাইছি তখন আমি কিন্তু বারবার বলে দিয়েছি যে ফিক্সড অ্যাসেট ক্রয় বিক্রয় করলে, পারচেস করলে মাইনাস ফিগার এই যে দেখেন, আর সেলস করলে প্লাস ফিগার, এই কথাটুকু মনে মনে থাকলে বুঝবেন। পারচেস করলে ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পদ, পারচেস করলে মাইনাস, আর সেলস করলে প্লাস। তো এখন যখন আমি ওয়ার্কিংস করতেছি, ওয়ার্কিংস এর ভিতরে এই যে 11,000 টাকা মাইনাস ফিগারে আসছে, তাহলে এটার নাম কি হবে? সেলস না পারচেস? যেহেতু মাইনাস ফিগারে আসছে তাহলে এটার নাম হবে পারচেজ ইকুইপমেন্ট, পারচেজ অফ ইকুইপমেন্ট। পারচেজ অফ ইকুইপমেন্ট কত? 11,000 টাকা। এই 11,000 টাকা মাইনাস ফিগারে আসছে বিদায় এটার নাম হলো কি? পারচেজ। যদি প্লাস ফিগারে আসতো তাহলে এটার নাম হতো কি? সেলস। তাহলে এই পারচেজ অফ ইকুইপমেন্টটা এখন কোথায় যাবে? ইকুইপমেন্ট কি স্থায়ী সম্পদ, যেহেতু পারচেজ করছি তাহলে পারচেজ অন ইকুইপমেন্ট, পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেস অফ ইকুইপমেন্ট কত? 11,000 টাকা। তাহলে পারচেস করলে কোন ফিগার? পারচেস করলে মাইনাস ফিগার, এই যে 11,000 টাকা বসাই দিলাম। পারচেস করলে মাইনাস, সেলস করলে প্লাস। ব্যাস। এই ওয়ার্কিংসটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে হবে। স্থায়ী সম্পত্তির সব ওয়ার্কিংস একই। এবার আপনি যদি ল্যান্ডের কাজটা করেন, লক্ষ্য করেন, যদি আপনি ল্যান্ডের কাজটা করেন, তো ল্যান্ডের কাজটা যদি আপনি করেন তখন আপনার কি হবে? ল্যান্ডের কাজটা করলে, আরে, যদি আপনি ল্যান্ডের কাজটা করেন তখন দেখেন ল্যান্ডের ওয়ার্কিংসটা যদি আপনার দেখাই, ল্যান্ডের ওয়ার্কিংসটা যদি আপনারা করতে চান, তা দেখেন ল্যান্ড, ওপেনিং ল্যান্ড, ওপেনিং, ওপেনিং, ওপেনিং ল্যান্ড, যেটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো। ওপেনিং ল্যান্ড কত ছিল? লক্ষ্য করেন ওপেনিং ল্যান্ড ছিল হচ্ছে এখানে, ওপেনিং ল্যান্ড 19 সাল হচ্ছে ওপেনিং আর 20 সাল ইন্ডিং। ওপেনিং ল্যান্ড ছিল দেখেন 5,000 আর ইন্ডিং ছিল 8,500। তাহলে ওপেনিং ল্যান্ড হচ্ছে 5,000।
মাইনাস ইন্ডিং, এখান থেকে ইন্ডিং মাইনাস করো, সংক্ষেপে দেখালাম ইন্ডিং ল্যান্ড, এই ওয়ার্কিংস এর দরকার নেই তারপরেও দেখালাম। ইন্ডিং ল্যান্ড কত, 8,500। তাহলে দেখেন তো এখানে থাকে কত ব্যালেন্স, 8,500 যদি বাদ দিই তাহলে থাকে কত, 3,500। এই 3,500টা কোন ফিগারে থাকে, ইন্ডিং থেকে ওপেনিং দেখেন মাঝখানে কিন্তু এই যে 3,500 টাকা ক্যাশ পারচেস করেছি, এই জন্য এই টাকাটা বাড়তি থাকলো, এই যে পারচেস 3,500, এই যে 3 নম্বর সমন্বয়, ল্যান্ড ওয়াজ পারচেস টাকা 3,500। ঠিক আছে, যদি আপনি ব্যালেন্স মিলাতে চান লক্ষ্য করেন এই মাঝখানে যে সূত্র ফেলেছি, ওপেনিং ইকুইপমেন্ট লেস সেলস কস্ট ভ্যালু লেস ক্লোজিং ইকুইপমেন্ট, এই ফরম্যাটে জাস্ট মান বসাবো। তাহলে ওপেনিং ইকুইপমেন্টের জায়গায় এখন লিখবো ওপেনিং ল্যান্ড কত, 5,000। এবার সেলস করলে যদি লেস হয় তাহলে পারচেস করলে কি হবে, অ্যাড, পারচেস করলে যোগ, তাহলে অ্যাড পারচেস, তাহলে পারচেস করেছি কত, 3,500 টাকা। 3,500 টাকা আমি পারচেস করেছি, তাহলে 3,500 টাকা পারচেস করেছি, যোগ করলে ব্যালেন্স কত আসে, যোগ করলে দেখেন ব্যালেন্স আসে 5-এর সাথে 3,500 যোগ করলে হয় 8,500। এবার আসেন এই 8,500 টাকা ব্যালেন্স, এবার সূত্র কি, তারপর হচ্ছে লেস ক্লোজিং ইকুইপমেন্ট, এবার ক্লোজিং ল্যান্ড মাইনাস ইন্ডিং, ইন্ডিং কত আছে, ইন্ডিং আছে 8,500। 8,500 থেকে 8,500 যদি বিয়োগ করি তাহলে ব্যালেন্স কত আসে, ব্যালেন্স থাকে না, নীল। এই যে কোনো ওয়ার্কিংস করে দেখলাম ল্যান্ডের কোনো ব্যালেন্স নেই। এই কারণে আপনারা যদি চান যার সম্পর্কে সমন্বয় থাকবে তারা এভাবে ওয়ার্কিংস করে দেখবেন, যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা যদি মাইনাস ফিগার আসে তাহলে পারচেজ, আর যদি প্লাস ফিগার আসে তাহলে সেলস। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা স্থায়ী সম্পত্তি সম্পর্কে যদি সমন্বয় থাকে, সমন্বয় থাকলে আপনারা যে ফরম্যাটে আমি তৈরি করে দিয়েছি এই ফরম্যাটে জাস্ট মান বসাবেন, মান বসালে যে মানটা বের হবে ওই মানটা যদি প্লাস ফিগারে বের হয় তাহলে সেলস, আর যদি মাইনাস ফিগারে বের হয় তাহলে পারচেস, ঠিক যেভাবে আমরা ইকুইপমেন্টের ওয়ার্কিংসটা করেছি। এইখানে শুধু নামটা চেঞ্জ হয়ে মানগুলো বসে যাবে, টাকাগুলো বসে যাবে। ওপেনিং ইকুইপমেন্ট 40,000, লেস সেলস করলে তার কস্ট ভ্যালু অবশ্যই নিতে হবে, তাছাড়া আর কোনোটা নেওয়া যাবে না। কস্ট ভ্যালু কত, 5,000, 40 থেকে 5 বাদ দিলে থাকে 35,000। লেস ক্লোজিং ইকুইপমেন্ট, ক্লোজিং কত ছিল, 46,000, 35 থেকে 46 বাদ দিলে মাইনাস ফিগারে 11,000। একটু আগে বলে দিয়েছি মাইনাস ফিগার থাকলে হচ্ছে পারচেস, আর প্লাস ফিগার থাকলে সেলস। তাহলে পারচেস ইকুইপমেন্ট 11,000 পারচেস করছে, ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ কোথায় যাবে, সেকেন্ড পার্টে। ঠিক সেম ভাবে আমরা ওপেনিং ল্যান্ডেডটা মিলাইছি, ওপেনিং ল্যান্ড ছিল 5,000, সমন্বয় 3-এ বলছে পারচেস করছি ল্যান্ড, কত টাকা ল্যান্ড পারচেস করছি, 3,500 টাকা। তাহলে পারচেস করলে যদি আমি উপরে সূত্রে লিখেছি লেস, সেলস করলে যদি লেস হয় তাহলে পারচেস করলে কি হবে, অ্যাড, অ্যাড কত, 3,500, তাহলে 5,000-এর সাথে 3,500 অ্যাড করলে হবে 8,500, মাইনাস ইন্ডিং, ইন্ডিং কত, 8,500, মিলে গেলে অ্যান্সার কত, নীল। যদি অ্যান্সার 0-0 আসে তাহলে তো আর দরকার নাই। ওকে, তাহলে অঙ্কে চলে যাই। এবারে ওয়ার্কিংস টু লিখে দিব কোথায়, এই যে পারচেস অফ ইকুইপমেন্টের পাশে লিখবো ওয়ার্কিংস টু, W2, সুন্দর করে এগুলো লিখে দিবেন। ওয়ার্কিংস টু কত টাকা আসছে, মাইনাস ফিগারে 11,000 টাকা। ব্যাস, এবার আসো ইকুইপমেন্টের কাজ শেষ, ল্যান্ডের কাজ শেষ, ইনভেন্টরির কাজ শেষ, অ্যাকাউন্ট রিসিভেবলের কাজ শেষ, ক্যাশের কাজ সবার শেষে হবে বলে দিয়েছি। এবারে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটার কাজও শেষ হয়ে গেছে ওয়ার্কিংস অন করার সময়, ডেপ্রিসিয়েশন বের করার সময়। এরপরে আছে লাইবিলিটিস এন্ড স্টক হোল্ডার ইকুইটি, অ্যাকাউন্ট পেয়েবল, কারেন্ট লাইবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল দেখেন ওপেনিং আছে 16,000, ইন্ডিং আছে কত, 10,000। তার মানে কি দায়, প্রথমে ওপেনিং এ ছিল 16,000, বেশি ছিল, ইন্ডিং এ দেখতেছি 10,000 আছে, তার মানে 6,000 টাকা কমে গেছে। তাহলে দায় কমে গেলে কি হয়, দায় কমে গেলে বলেন তো, দায় কারেন্ট লাইবিলিটিস কমে গেলে কোন পার্টে বসে, ডিক্রিজ, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস তো লেখা যাবে না, লিখতে হবে কি, যে নাম দেওয়া আছে, কি দেওয়া আছে, অ্যাকাউন্ট পেয়েবল। আচ্ছা, ওপেনিং ছিল কত, 16,000, মাইনাস ইন্ডিং ছিল কত, 10,000। লক্ষ্য করেন দায় বেড়ে গেলে প্লাস, বিপরীত কাজ করতে হবে, দায় বেড়ে গেলে প্লাস, কমে গেলে মাইনাস, তাহলে ডিক্রিজ হচ্ছে 6,000 টাকা, তাহলে কোন ফিগার হবে ডিক্রিজ হলে, এই যে 6,000 টাকা, মাইনাস ফিগার, সরি প্লাস ফিগার, মাইনাস ফিগার দায়, মাইনাস ফিগার। দায় যদি বেড়ে যেত তাহলে প্লাস হতো, কমে যাচ্ছে বিদায় কি হলো, মাইনাস হলো। অ্যাকাউন্টস পেয়েবলের পরে চলে আসো লং টার্ম লোন। আচ্ছা, বলে দিয়েছিলাম সকল প্রকারের লোন, লং টার্ম, শর্ট টার্ম, ব্যাংক লোন, মর্টগেজ লোন, যত লোন আছে সব কোথায় যাবে, থার্ড পার্টে। থার্ড পার্টে যাবে, কোথায় যাবে, থার্ড পার্ট। থার্ড পার্টের নাম কি, ক্যাশ ফলো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। থার্ড পার্টের নাম কি,
ক্যাশ ফলো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, তাহলে এখানে প্রথমেই একটা এন্ট্রি রাজার মতো বসে থাকবে, সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, DIVIDENT, ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড কত দেওয়া আছে, এই যে দেখেন একদম 4 নম্বর সমন্বয়, 3,000 টাকা। রাজার মতো বসে থাকবে, বলে দিয়েছি রাজার মতো বসে থাকবে। সবসময় কোন ফিগার, ক্যাশ ডিভিডেন্ড সবসময় মাইনাস ফিগার, 3,000 টাকা। আচ্ছা, এবার আসো সেই লং টার্ম লোন। দেখেন লং টার্ম লোন রয়েছে কত, ওপেনিং রয়েছে কত, 18,000, এন্ডিং রয়েছে কত, 14,000। ভালোভাবে খেয়াল করবেন, ওপেনিং রয়েছে কত, লং টার্ম লোন ওপেনিং রয়েছে 18,000, এন্ডিং রয়েছে 14,000। তার মানে কি, কমে যাচ্ছে। ওপেনিং এ ছিল 18,000, এন্ডিং এ আছে 14,000, তার মানে লোন কমে যাচ্ছে। তাহলে আমি বলেছিলাম ইস্যু বড় সাইন করলে প্লাস, পেইড পেমেন্ট রিডেমশন করলে মাইনাস। পেইড পেমেন্ট মানে কমে গেলে পেইড করা, আর ইস্যু বড় মানে বেড়ে গেলে ইস্যু বড় করা। তাহলে ওপেনিং ছিল 18,000, এন্ডিং আছে 14,000, তার মানে কমে যাচ্ছে। তাহলে পেইড লং টার্ম লোন, পেমেন্ট বা পেইড, PAID, পেইড লং টার্ম লোন, লং টার্ম লোন। আচ্ছা, তাহলে কত ছিল, ওপেনিং ছিল 18,000, এন্ডিং আছে কত, 14,000। কত টাকা কমে যাচ্ছে বলেন না কেন, 4,000 টাকা। তাহলে কমে গেলে কোন ফিগার, ইস্যু বড় সাইন করলে প্লাস, পেইড পেমেন্ট করলে মাইনাস। তাহলে 4,000 টাকা কোন ফিগার, মাইনাস। ক্লিয়ার? তারপর আছে কমন স্টকের ক্ষেত্রে সেম ঘটনা। দেখেন কমন স্টক ওপেনিং ছিল কত, 12,000, এন্ডিং ছিল কত, 20,000, তার মানে এখানে বেড়ে যাচ্ছে। ওপেনিং ছিল 12,000, এন্ডিং আছে 20,000, 8,000 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে 8,000 বেড়ে গেলে আমরা কি লিখবো, ইস্যু বড় সাইন যে কোনো একটা কথা লিখবো। তাহলে ইস্যু কমন স্টক, ইস্যু কমন স্টক, ইস্যু কমন স্টক। ওপেনিং ছিল কত, ওপেনিং ছিল 12,000, আর এন্ডিং ছিল কত, এন্ডিং ছিল হচ্ছে 20,000। তাহলে কত টাকা বেড়ে যাচ্ছে, 8,000 টাকা। ইস্যু বড় সাইন করলে কোন ফিগার, ইস্যু বড় সাইন করলে প্লাস ফিগার। লক্ষ্য করবেন রিটেন আর্নিং আসে না, রিটেন আর্নিং আসে না। ভালোভাবে লিখে রাখেন, রিটেন আর্নিং আসে না, রিটেন আর্নিং আসে না, লিখে রাখতে পারেন প্রয়োজনে। আচ্ছা, এখন কোনো এন্ট্রি বাদ আছে কিনা ক্যাশ ছাড়া, এই ক্যাশটা আলাদা এক্সেপশনাল, সবার শেষে কাজ হবে। অ্যাকাউন্ট রিসিভেবলের কাজ শেষ, ইনভেন্টরির কাজ শেষ, ল্যান্ডের কাজ শেষ এবং তার ওয়ার্কিংসও শেষ, ইকুইপমেন্টের কাজ শেষ, তার ওয়ার্কিংসও শেষ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কাজ শেষ, অ্যাকাউন্টস পেয়েবলের শেষ, লং টার্ম লোনের শেষ, কমন স্টকের শেষ, রিটেন আর্নিং তো আসবেই না। প্রত্যেকটা সমন্বয়ের কাজ শেষ, প্রত্যেকটা সমন্বয়ের কাজও শেষ। এখন আমাদের কিসের পালা, যোগ বিয়োগ করার পালা। আচ্ছা, একটু কষ্ট করে যোগ বিয়োগ আপনাদের করতে হবে। তাহলে এখানে তো সুন্দর করে একটু যোগ বিয়োগ করেন। 3,000 আর 3,500 সাথে 5,000 মাইনাস করেন। 5 আর 5 11, 11,500 থেকে 3,500 বাদ দেন। 11,500 থেকে 3,500 বাদ দিলে কত হয়, মাইনাস ফিগারে হবে। ধরেন ক্যালকুলেটর ধরেন, 9,000, 9,000, জি 3,500, 8,000, তাহলে হচ্ছে 8,000। এই যে 8,000 কোন ফিগারে, মাইনাস ফিগারে, কারণ 11,500 আছে মাইনাস ফিগার। 8,500 যেভাবে বসানো আছে ওইভাবে ক্যালকুলেটরে তুলবেন। 3,000 প্লাস 500, সেখান থেকে মাইনাস 5,000, মাইনাস 500, মাইনাস 6,000, দেখবেন মাইনাস 8,000 চলে আসবে। তাহলে 19,000 থেকে মাইনাস 8,000 দাও, 19,000 থেকে যদি মাইনাস 8,000 দিই তাহলে থাকে কত, প্লাস ফিগারে 11,000। এই 11,000 যেহেতু প্লাস ফিগার আছে, এর একটা নাম আছে, কি নাম, নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই 11,000 টাকা যদি মাইনাস ফিগারে আসতো তাহলে নাম হতো ইউজ, যেহেতু প্লাস ফিগারে আসছে সেই জন্য নাম হয়েছে প্রোভাইডেড। মাইনাস ফিগারে আসলে হতো ইউজ, প্লাস ফিগারে আসছে বিদায় প্রোভাইডেড। এবার যোগ করো ক্যাশ ফলো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা যোগ করো। 3,500 মাইনাস ফিগার আর 11,000 মাইনাস ফিগার, তাহলে মোট কত হলো, 3,500 আর 11,000, 14,500। আচ্ছা, 14,500 সাথে আরেকটা এন্ট্রিতে বাদ থেকে গেছে, সেটা তো বলা হয়নি। কোনটা, এই যে সেলস করেছি, সোল টাকা 4,500, ইকুইপমেন্ট সেলস করছি কত, 4,500 টাকা, তো সেটা নিতে হবে। সেলস করলে কোন ফিগার, সেলস অন ইকুইপমেন্ট,
কোনো কিছু বাদ রাখা যাবে না, প্রত্যেকটা সমন্বয় খুঁটে খুঁটে করতে হবে, প্রত্যেকটা এন্ট্রি। তাহলে সেলস করলে প্লাস ফিগার কত টাকা? 4,500 টাকা। ব্যাস। এবার যোগ বিয়োগ করো। তাহলে 11 আর 3 14,500 থেকে 4,500 বাদ দিলে কত থাকে? 14,500। 10,000 কোন ফিগারে থাকে? মাইনাস ফিগার। মাইনাস ফিগারে থাকলে কি নাম? মাইনাস ফিগারে থাকলে নাম কি হবে? বলেন, মাইনাস ফিগারে থাকলে কি নাম হবে? ইউজ না প্রোভাইডেড? হায় রে, নিট ক্যাশ ইউজড। নিট ক্যাশ ইউজড, এর নামেও কিন্তু মান দিবে। নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কত? এই 10,000 টাকা। এই 10,000 টাকা যদি প্লাস ফিগারে আসতো তাহলে নাম হতো প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে। এরপরে আছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা কিন্তু এইভাবে থাকবে, আবার যোগ বিয়োগ করবেন না যেন, যোগ বিয়োগ করলেই কিন্তু বিপদ, আপনারা অঙ্ক ভুল করে ফেলবেন। তাহলে এই 11,000-এর নাম হচ্ছে প্রোভাইডেড বাই অপারেটিং, আর এই 10,000-এর নাম হচ্ছে ইউজড বাই ইনভেস্টিং। এবার আসেন থার্ড পার্ট, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 3,000 টাকা মাইনাস ফিগার, 4,000 টাকা মাইনাস ফিগার, 3 আর 4 মিলে 7,000 মাইনাস ফিগার, আর প্লাস ফিগার 8,000। তাহলে এইখানে থাকে কত? প্লাস ফিগারে থাকে 1,000। এই 1,000-এর নাম কি দেখেন, প্রত্যেকটা পার্টের নাম কিন্তু নিট ক্যাশ প্রোভাইডেড। নিট ক্যাশ প্রোভাইডেড। নিট ক্যাশ প্রোভাইডেড বাই in financing, FINANCING, financing activities. The need cash provided by financing activities। ঠিক আছে। এটা হচ্ছে কার নাম? এই যে 1,000-এর নাম। এটা হচ্ছে কার নাম? এই যে 1,000-এর নাম। এখন এই তিনটা টাকা একসাথে যোগ বিয়োগ করতে হবে। তিনটা টাকা একসাথে যোগ বিয়োগ করতে হবে। কোন তিনটা টাকা? এই যে 11,000 টাকা প্লাস ফিগার, 10,000 টাকা মাইনাস ফিগার, আর এই যে 1,000 টাকা প্লাস ফিগার। তাহলে দেখেন, 11 আর 1 12, 12 থেকে 10 বাদ দিলে এখানে থাকে কত? 2,000 টাকা। কোন ফিগারে থাকে 2,000 টাকা? প্লাস ফিগারে থাকে। কোন ফিগারে থাকে 2,000 টাকা? প্লাস ফিগারে থাকে। প্লাস ফিগারে থাকলে তার নাম কি হবে? প্লাস ফিগারে থাকলে তার নাম কি হবে লক্ষ্য করেন। এই যে 2,000 টাকা কোন ফিগারে থাকতেছে? এই যে 2,000 টাকা থাকতেছে প্লাস ফিগারে। এই প্লাস ফিগারে থাকলে তার নাম হবে নিট ইনক্রিজ ইন ক্যাশ। নিট ইনক্রিজ, ইনক্রিজ ইন ক্যাশ। ক্যাশ ব্যালেন্স, অনেকে ব্যালেন্স লিখে দেয় সাথে। নিট ইনক্রিজ ইন ক্যাশ কত আছে? এই যে 2,000। যদি এই 2,000 টাকা কোন ফিগারে আসতো? এই 2,000 টাকা যদি মাইনাস ফিগারে আসতো তাহলে এখানে লিখতাম নিট ডিক্রিজ। মাইনাস ফিগারে আসলে লিখতাম কি? নিট ডিক্রিজ। দেখেন, অনেকগুলো অঙ্ক করানোর সুযোগ সময় নেই। 31 তারিখ আপনাদের পরীক্ষা শুরু, আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 17। অনেকগুলো ক্লাস করানোর কিন্তু এর উপরে সুযোগ নেই। এই একটা ক্লাস করাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন। এই ইনডিরেক্ট মেথডে যদি কোনো অঙ্ক আসে, এই একটা ক্লাস যে করতে পারবে ভালোভাবে, দেখতে পারবে, সে পারবে বাকি অঙ্কগুলা। নিট ইনক্রিজ, যেহেতু এই 2,000 টাকা প্লাস ফিগারে আসছে এই জন্য ইনক্রিজ, যদি মাইনাস ফিগারে আসছে তাহলে আমরা ডিক্রিজ লিখতাম। এবার ওই যে ক্যাশ রেখে দিয়েছিলাম, মনে আছে? বলেছিলাম ক্যাশের কাজ সবার শেষে হবে। এবার সেই ক্যাশের কাজটা করতে হবে। তাহলে ক্যাশ এর সাথে অ্যাড, সব সময় অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ। ওপেনিং ক্যাশ কত ছিল দেখেন, ওপেনিং 19 সাল ওপেনিং, দেখেন কত ছিল? 8,000 টাকা। তাহলে ওপেনিং ক্যাশ ছিল 8,000। তাহলে 2,000-এর সাথে 8,000 যোগ করো। যোগ করলে কত হয়? 8 আর 2 মিলে হয় 10,000। দেখেন তো আমাদের ক্যাশ ব্যালেন্স মিলছে কিনা? 10,000। এই যে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। দেখেন 10,000 টাকা অ্যান্সারের সাথে মিলছে। আমাদের যে ইন্ডিং ক্যাশ প্রশ্নে দেওয়া ছিল, সেই ইন্ডিং ক্যাশও 10,000, আমাদের এই যে অঙ্কের ক্যাশও 10,000। এই হচ্ছে পুরো অঙ্কটা। এই অঙ্কটুকু মাত্র 10 মিনিট লাগবে সর্বোচ্চ আপনাদের করতে, কিন্তু আমার কত টাইম লাগলো? প্রায় 40 মিনিট লাগলো। কারণ কি? কারণ অঙ্কের বিস্তারিত সব ভেঙে ভেঙে প্রত্যেকটা এন্ট্রি বোঝাতে হয়েছে, প্রত্যেকটা ওয়ার্কিংস দেখাতে হয়েছে, কিভাবে আপনি স্থায়ী সম্পত্তি সম্পর্কে সমন্বয় থাকলে ওয়ার্কিংস করবেন সেগুলো বলতে হয়েছে।